নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতাবন্ধুদের স্বাগত জানাই। গল্পসঙ্গীর আজকের নিবেদন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্প অঙ্গীকার। রাত 1টা। এতক্ষণে নিশ্চয়ই সব শেষ হয়ে গেছে। কেওড়াতলার শ্মশান থেকে ফিরে এসেছেন অজয়দার আত্মীয় বন্ধু গুণগ্রাহীর দল। যতদূর জানি তাঁর সব যাত্রায় বেশি ভিড় হয়নি। ব্যক্তিগত ঘনিষ্ঠতা তো বেশি লোকের সঙ্গে তার ছিল না। অমিশুক, অসামাজিক মানুষ, কারো সঙ্গে আলাপ পরিচয় করতে জানতেন না, করলেও রাখতে জানতেন না। আরও এক কারণে বেশি কেউ যায়নি তার শ্মশানে। অজয়দার মৃত্যু তো স্বাভাবিক মৃত্যু নয়, গৌরবের মৃত্যুও নয়। শিল্পী হিসেবে যে সামান্য সুনামটুকু তাঁর হয়েছিল, মৃত্যুতে তা তিনি মুছে দিয়ে গেছেন। আমার তো মনে হয় তার বন্ধুর দল তাঁর জন্য শোকসভা ডাকতে লজ্জা পাবে। তার কথা কাগজে ছাপা হবে না, কারণ সে বড় কলঙ্কের কথা, অপমানের কথা। তার বন্ধুরা ভাববেন সে কথা কাগজে না ওঠাই ভালো। তবু হয়তো 2-1 দিন বাদে 2-1 লাইনে বেরোবে তার আত্মহত্যার খবর, আর দিল্লিতে বসে সে খবর তুমি পড়বে। বুঝতে পারছি নে পড়বার পর তোমার মনের অবস্থা কি হবে। তুমি কতটুকু দুঃখ পাবে, কতটুকুই বা স্বস্তি পাবে। আমার পক্ষে তা অনুমান করা সহজ নয়। কিন্তু তোমার মনের অবস্থার কথা আজ নাই বা ভাবলাম। এই মুহূর্তে তুমি আশা করি আরামে ঘুমোচ্ছ। কোনো দুশ্চিন্তা, দুঃস্বপ্ন তোমার সুনিদ্রার ব্যাঘাত ঘটাচ্ছে না। এক অভিশপ্ত রাত্রির প্রতিটি প্রহর জেগে কাটাতে হচ্ছে না, জ্বলে কাটাতে হচ্ছে না তোমাকে। প্রথমে ডায়েরি নিয়ে বসেছিলাম। জানো তো, মাঝে মাঝে ডায়েরি লেখার বাতিক আমার আছে। আজও তাই লিখছিলাম, কিন্তু 2-4 লাইন লেখার পর মনে হলো দূর ছাই, নিজের মনে বসে বসে কেন মিছে বকবক করব, তা তো প্রায় রোজই করি। তার চেয়ে তোমাকে চিঠি লিখি। কয়েকদিন আগের একটা চিঠির জবাব পাওনা আছে তোমার। চিঠির প্যাড নেই, ডায়েরির পাতায় সেই জবাব দিচ্ছি। তাই নিজের কাছে লেখা আর তোমার কাছে লেখা এক হয়ে জড়িয়ে যাচ্ছে। জড়া, তুমিও যা, আমিও তাই। তাই তুমি আর আমি অভিন্ন হৃদয়। মনে আছে সেই বিয়ের মন্ত্র? তুমি আমার স্বামী। কতদিন বাদে আজ রাত জেগে জেগে তোমাকে চিঠি লিখছি। তবু তোমার আমার কথায় ভরা এ ঠিক আগেকার দিনের দাম্পত্যপত্র নয়। এতে আছে আরও একজনের কথা, একজন পর পুরুষের প্রসঙ্গ। সে পুরুষ আজ মৃত। মৃতের সঙ্গে নাকি মানুষের কোনো বিরোধ নেই। মিথ্যে কথা। মৃত্যুর সঙ্গে কি সব জ্বালা মেটে? সব দুঃখ, সব অশান্তি, সব সমস্যার শেষ হয়? নিজের কথা লিখতে বসেছি, কিন্তু কোত্থেকে শুরু করি বলো তো? প্রায় সব কথাই তো তোমার জানা, কিন্তু তুমি তার বেশিরভাগই ভুলে গেছ। অনেক কথারই মানে বোঝনি। আজ একখানা চিঠিতে যে তোমাকে সব কথা বোঝাতে পারবো, বিশ্বাস করাতে পারবো, আমার না আছে তেমন বিদ্যে বুদ্ধির দৌড়, না তেমন মনের জোর। তাছাড়া সে চেষ্টা করি বা লাভ কি? তার চেয়ে দেখি নিজে কতটুকু বুঝেছি,
নিজে কতটুকু চিনেছি নিজেকে। অন্যের চোখ দিয়ে নিজের সেই আত্মপরিচয়কে যাচাই করে নিই, নিজের মন দিয়ে অন্যের চোখকে যাচাই করি। তুমি যে আমাকে বিয়ে করে সুখী হওনি, এ কথা কিন্তু আমি মাস তিনেকের মধ্যেই বুঝতে পেরেছিলাম। মাস তিনেক কেন, বোধহয় দিন তিনেকের মধ্যেই বুঝতে পেরেছিলাম, কিন্তু সে কথা প্রকাশ করতে সাহস পাইনি। বাইরের কারো কাছে না, তোমার কাছে না, নিজের কাছে স্বীকার করতে সবচেয়ে বেশি ভয় ছিল। ভয় আর লজ্জা। অথচ সবাই জানে তুমি আমাকে নিজে দেখে শুনে ভালোবেসে বিয়ে করেছ। আমাদের পরিবারে এ ধরনের বিয়ে এই প্রথম। এই নিয়ে আমার দাদা, বৌদি, দিদি, ভগ্নিপতি আর ছোট বোনেদের মধ্যে কত ঠাট্টা তামাশাই চলেছে। তোমাদের ভবানীপুরের বাড়িতেও তাই। তখন কি জানতাম ব্যাপারটা আগাগোড়া এমন ঠাট্টাই হয়ে থাকবে। মনে আছে 7 বছর আগের আমাদের সেই প্রথম পরিচয়ের কথা? পুরীর সমুদ্র তীরে সেই সূর্যোদয়। সেদিন সূর্যের সঙ্গে তোমাকে অভিন্ন করে দেখেছিলাম। তুমি একা একা অন্যমনস্কভাবে বেড়াচ্ছিলে। ছোটদা দূর থেকেই তোমাকে চিনতে পারল, জোর পায়ে হেঁটে গিয়ে ধরল তোমাকে। আমি কি ছোটদার সঙ্গে হেঁটে পারি? কিন্তু তাই বলে পিছনে পড়ে থাকবার মতো মেয়েও আমি নই। প্রায় ছুটতে ছুটতে গিয়ে ধরলাম তোমাদের। ছোটদা পরিচয় করিয়ে দিল, আমার বন্ধু সুপ্রিয়, আর নীলা আমার বোন। নমস্কার বিনিময় করে আমি তোমার দিকে একবার চেয়ে চোখ নামিয়ে নিলাম। তখনও আমি হাঁপাচ্ছিলাম। তুমি তা লক্ষ্য করে ছোটদাকে বললে, দিলীপ, তুমি বড় অন্যায় করেছ, দাদার কর্তব্য করনি। ছোটদা অবাক হয়ে বলল, কেন? তুমি বললে, আমাকে ওখান থেকেই ডাকলেই পারতে, অনর্থক ওকে ছোটালে কেন? দেখো তো কি কষ্ট হচ্ছে। আমি লজ্জায় মরে গেলাম। সেই লজ্জা ছোটদা আরো বাড়িয়ে দিল। হেসে বলল, তুমি আমাকে মিছিমিছি নিন্দা করছো সুপ্রিয়। আমি তো নীলাকে অমন করে ছুটতে বলিনি, ও নিজের গরজেই ছুটে এসেছে। শুনে তুমি মৃদু একটু হাসলে। আমি প্রতিবাদ করে বললাম, এত বাজে কথাও বলতে পারো ছোটদা? তুমি না বলে কয়ে চলে এলে, আর আমি বুঝি একা একা দাঁড়িয়ে থাকবো? ছোটদা হেসে বলল, না থেকে বুদ্ধিমতী কাজই করেছিস। অতি সাধারণ ঘটনা, তুমি বোধহয় ভুলেই গেছ, কিন্তু আমার কি রকম মনে রয়ে গেছে দেখো। আজ ভাবি বুদ্ধিমতীর কাজ নয়, ভুলই করেছিলাম সেদিন। নির্লজ্জের মতো আমি তোমার পিছনে পিছনে ছুটে গিয়েছিলাম। তোমাকে ছুটে আসবার অবসর দিইনি। তার ফলে আমার ছোটা কোনোদিন শেষ হয়নি। জীবন ভরে আমি যত ছুটেছি, তুমি তত দূরে সরে গেছ। সেদিন কিন্তু তুমি কাছে কাছে ছিলে, পাশে পাশে ছিলে। ছোটদার সঙ্গে কথা বলতে বলতে বারবার আমার মুখের দিকে তাকাচ্ছিলে। সে দৃষ্টির মুগ্ধতা 12 বছরের মেয়েও বুঝতে পারে। আমি তখন 18তে পড়েছি। আমার তো না বুঝতে পারার কথা নয়। প্রথম দিন সরাসরি কথা আমাদের প্রায় হয়নি। ছোটদার সঙ্গেই তুমি সব কথা বলছিলে, বেশিরভাগই তোমাদের বন্ধু বান্ধবদের কথা। আমার তাতে কোনো উৎসাহ থাকবার কথা নয়, তবু আমি উৎকর্ণ হয়েছিলাম। একটি কথাও যেন বাদ না যায়। বুঝি বা না বুঝি তাতে কিছু এসে যায় না। তোমার বলবার ভঙ্গি, তোমার গলার স্বরই আমার কাছে যথেষ্ট। দাদা, ছোটদার আরো কত বন্ধুকে তো দেখেছি, কিন্তু তোমার মতো অত লম্বা, অত ফর্সা আর কেউ নয়।
অমন চমৎকার করে কথা বলতে পারে না, কিন্তু মেয়ে হয়ে আমি যে নির্লজ্জ লুব্ধের মতো তোমার মুখের দিকে চেয়ে আছি, পাছে তা তুমি দেখে ফেলো, পাছে ছোটদার তা চোখে পড়ে, সেই ভয়ে আমি বারবার নিচু হয়ে সমুদ্রের ঝিনুক কুড়োচ্ছিলাম। যেন ঝিনুক কুড়োনো ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই, আর কোনো লক্ষ্য নেই আমার। কিন্তু আর কোনো দিকে দৃষ্টি না থাকলেও এটুকু দেখে নিচ্ছিলাম, তুমি কথা বলতে বলতে কিভাবে থেমে যাচ্ছ। নীল সমুদ্র দেখার ছলে দেখে নিচ্ছ সমুদ্র তীরে তুচ্ছ এক ঝিনুক কুড়োনিকে। রোদ উঠল, সময় হলো ফেরবার। তুমি ঠিকানা দিলে তোমার চক্রতীর্থের হোটেলের, ছোটদা দিল স্বর্গদ্বারের বাসার। যাওয়ার সময় তুমি আমার দিকে চেয়ে বললে, আমরা শুধু এতক্ষণ ধরে মিথ্যে বকবক করে মরেছি, লাভ হলো আপনার। বললাম, কেন? তুমি বললে, আপনি আঁচল ভরে রং বেরঙের ঝিনুক কুড়িয়ে নিয়ে চললেন, আর আমরা ফিরছি খালি হাতে। বললাম, খালি হাতে ফিরবেন কেন? এগুলি নিন না। ছোটদা বলল, নিয়ে নাও সুপ্রিয়, আমরা কেউ ওর মতো ঝিনুক কুড়োতে পারিনি। ভালো ভালো ঝিনুকগুলি যেন নীলার আঁচলে উঠবার জন্যই বালির মধ্যে মুখ লুকিয়ে থাকে। তুমি পকেট থেকে সঙ্গে সঙ্গে রুমাল বের করলে। দিন। আমি আমার আঁচলের সব ঝিনুক তোমার রুমালে ঢেলে দিলাম। তুমি বললে, এ কি, সব দিয়ে দিলেন যে? হেসে বললাম, নিন না, আমাদের আরো আছে, রোজই তো কুড়োই। তখন কি জানি অমন করে দিতে নেই, একবার চাইলেই একেবারে উজাড় করে দিতে নেই। তখন কি জানি সব দিলেই সব পাওয়া যায় না। এবার বোধহয় তোমার মনে পড়েছে একটা মাস কি আনন্দেই না আমাদের কেটেছিল। পুরী হয়ে উঠেছিল আনন্দপুরী। বাসায় আমার মা, ছোটদা আর আমি, আর পুরীতে তুমি একা এসেছো বেড়াতে। নামকরা বড় হোটেলে পুরো একটা ঘর নিয়ে আছো। দু একদিন বাদে ছোটদা বলল, একা একা কেন থাকবে, এসো দুই বন্ধু এক জায়গায় থাকি। তুমি তাতে রাজি হলে না। তবু দিনের বেশিরভাগ সময়, রাত্রিরও অনেকখানি আমাদের সঙ্গেই তোমার কাটতে লাগলো। আমরা একসঙ্গে ভুবনেশ্বর গেলাম, কোণারকের সূর্য মন্দির দেখলাম। পথের মধ্যে একদিন বাস দুর্ঘটনায় সারা দিন আটকে রইলাম, আর একদিন পড়লাম ঝড়ে। কিন্তু কোনো বিপদই বিপদ নয়, সব অ্যাডভেঞ্চার ফুলের মালা গাঁথবার জন্যে। এগুলি সূচের ফোঁড় মাত্র। তুমি আমাদের বাসায় রইলে না, ইচ্ছে করেই কিছুটা ব্যবধান রাখলে। আমার সেই ফাঁকটুকু ভরে রইল তোমার চিন্তায়, তোমার কথায়। তোমার হোটেল আর আমাদের বাসার মাঝখানের পথটুকু ভরে উঠল আমাদের পায়ের চিহ্নে। পুরীতে যে অসম্ভবের আশা করেছিলাম, কলকাতায় এসে তা যে এত তাড়াতাড়ি সার্থক হয়ে উঠবে, সে কথা স্বপ্নেও ভাবতে পারিনি বললে মিছে বলা হবে। ভেবেছিলাম বই কি, শুধু রাত্রির স্বপ্নে নয়, দিবা স্বপ্নেও। ঘুঁটে কুড়োনি কি রাজরানী হবার স্বপ্ন দেখে না? 2-3 বার এলে তুমি আমাদের সিমলা স্ট্রিটের বাসায়। আমার দাদা বৌদির সঙ্গে আলাপ করলে, মার সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বললে, ছোটদার সঙ্গে দাবা খেললে। তোমার অমায়িকতা দেখে সবাই মুগ্ধ। তোমার মতো বড়লোকের ছেলে, তোমার মতো বিদ্বান বুদ্ধিমান পুরুষকে এমন অনাড়ম্বর সরল আর বিনয়ী হতে দেখে সবাই অবাক হয়ে গেল। তারপর বিয়ের প্রস্তাব করে তুমি তাদের আরো অবাক করে দিলে। একদিন
ছাদের চিলেকোঠায় আমার হাতখানা তোমার মুঠির মধ্যে নিয়ে বললে, তোমার কোনো আপত্তি নেই তো নীলা? আপত্তি? এ যে আমার প্রত্যাশার অতীত। বললাম, আমি কি তোমার যোগ্য? তুমি বললে, অযোগ্য কিসে? বললাম, আমি তো দেখতে সুন্দরী নই। তুমি বললে, আমার চোখে সুন্দর, আমি বিয়ে করছি আমার নিজে চোখে দেখে, আর 5 জনের চোখ কি চশমা আমার ধার করবার ইচ্ছে নেই। বললাম, আমি তো তেমন লেখাপড়া জানি নে। তুমি বললে, আমি তো কোনো স্কুলের হেডমিস্ট্রেসকে বিয়ে করছি না, তাছাড়া লেখাপড়া জানাটাই সংসারে বড় জানা নয়। বললাম, তবে? তুমি বললে, ভালোবাসতে জানাটা তার চেয়ে বড়, সবচেয়ে বড়। আজ তুমি নিশ্চয়ই এসব কথা ভুলে গেছ। আজ তুমি এমন কথা নিশ্চয়ই আর স্বীকার করো না, কিন্তু সেদিন করেছিলে। তুমি অতগুলি পরীক্ষা দিয়ে পাশ করেছ, তোমার কত ধী শক্তি, স্মৃতিশক্তি। আমি মিথ্যে কথা বলছি এমন অপবাদ তুমি নিশ্চয়ই দেবে না। আমি সেদিনের শোনা কথাগুলিই তোমাকে আজ শোনালাম। কথাগুলি শুধু তো আমি মুখস্থ করে রাখিনি, হৃদয়স্থ করেছিলাম। যে আমাদের বাড়িতেও মৃদু আপত্তি উঠল। মা আর দাদা বৌদি বললেন, অত বড় লোক, ওদের সঙ্গে কি আমরা তাল রেখে চলতে পারবো? ছোটদা বলল, আমরা তাল রাখবো কেন, তাল রাখবে নীলা। বৌদি হেসে বলল, জগঝম্পের সঙ্গে মন্দিরার তাল। ছোটদা রাগ করে বলল, তা হোক, বড় লোকের ঘর থেকে মেয়ে আনার সময় হিসেব করে আনবে, কিন্তু তাদের ঘরে মেয়ে দেওয়ার বেলায় অত হিসেব না করলেও চল। বৌদির বাপের বাড়ির অবস্থা আমাদের চেয়ে ঢের ভালো। আমাদের সংসারে এসে নিজের হাতে রান্নাবান্নার কাজ করতে হয় বলে তার অসন্তুষ্টির শেষ ছিল না। এই নিয়ে ছোটদা মাঝে মাঝে তাকে খোঁচা দিতে ছাড়ত না। আমি জানি তোমাদের বাড়িতে শুধু আপত্তি নয়, বড় ঝড় উঠেছিল। তোমার বাবা, মা, দাদা, বৌদিরা কেউ এ বিয়েতে মত দেননি। কি করে দেবেন? যাতে যদিও আমরাও বৈদ্য, কিন্তু তোমাদের মতো অভিজাত তো নই। আমার বাবা ছোট আদালতে ওকালতি করতেন, আর তোমার বাবা হাইকোর্টের নাম করা অ্যাডভোকেট। আমরা পুরনো ভাড়াটে বাড়িতে থাকি, আর তোমরা একডালিয়া রোডে নিজেদের তেতলা বাড়ির অধিবাসী। তোমার 3 দাদার একজন বিলাত ফেরত ডাক্তার আর 2 জন ইঞ্জিনিয়ার। ছোট ভাইও মাইনিংয়ের ভালো ছাত্র। আর আমার 2 দাদাই সাধারণ কেরানি। একজনের মাইনে 200 আর একজনের 150। তোমার বৌদিদের মধ্যে একজন MA, একজন ডবল MA, আর একজনের ডিগ্রির কথা আজও জানি নে। তবে তিনি যে লন্ডন প্রবাসিনী হল্যান্ডের মেয়ে তা জানি। কিন্তু বিদেশিনীকে ঘরে আনতেও বোধহয় তোমাদের বাড়িতে এত আপত্তি হয়নি, যেমন হয়েছিল আমার মতো স্বজাতীয়া স্বদেশিনীর বেলায়। কারণ শুধু আমাদের বাড়ির অবস্থাই তো নয়, আমার নিজের অবস্থাই বা কি। আমি বিদ্যায় ম্যাট্রিক পাস, আমার গায়ের রং শ্যামলা, গুণের মধ্যে কেবল রাঁধতে বাড়তে জানি, আর বড়জোর 2-1খানা রবীন্দ্রসঙ্গীত গুনগুন করে গাই। তারা আপত্তি না করবেন কেন? কিন্তু তুমি সব আপত্তি অগ্রাহ্য করলে। সকলের অসম্মতি, অনিচ্ছার বিরুদ্ধে বুক ফুলিয়ে দাঁড়ালে। উদ্ধতভাবে তোমার বাবাকে বললে, বেশ,
শেষদা যেমন তার ডাচ স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে আছে, আমিও তাই থাকব। তাতে তো তোমাদের প্রেস্টিজের হানি হবে না। ছেলে হিসেবে তুমি তো কারো চেয়ে অযোগ্য নও। ব্যাংকিংয়ে তোমারও বিদেশি ডিগ্রি আছে। অল্প বয়সে ব্যাংকে অফিসার গ্রেডে মোটা মাইনের চাকরি নিয়ে ঢুকেছ। তোমার ইচ্ছা অনিচ্ছাকে দাম না দেবে কি? তোমার মা শেষে হার মেনে বললেন, দরকার নেই বাপু তোমার আলাদা বাড়িতে উঠে, তুমি বিয়ে করে এখানেই এসো। সে আর যাই হোক, কানাও নয় খোঁড়াও নয়, ভিন দেশের ভিন জাতের মেয়েও নয়, আমাদের বাঙালি গেরস্থ ঘরেরই মেয়ে। আমি খুবই মানিয়ে নিতে পারবো। তবু আমি আপত্তি করেছিলাম। তোমাদের বাড়ির সবারই যখন অমত। তুমি জবাব দিয়েছিলে, তাতে কিছু এসে যায় না, তোমার অমত আছে কিনা তাই বলো। যদি থাকেও, তাতেও আমি পিছিয়ে যাব না। তোমাকে আমি জোর করে হরণ করে নেব। আমি হেসে বললাম, আমাকে আর নতুন করে কি হরণ করবে? আমি তো রীতা হয়েই আছি। বউ হয়ে ভয়ে ভয়ে ঢুকলাম তোমাদের বাড়িতে, যেন এক দূরধিগম্য দুর্গে প্রবেশ করেছি। তোমার বাবা গম্ভীর মুখে আশীর্বাদ করে নিজের লাইব্রেরি ঘরে চলে গেলেন। তোমার বৌদি আর বোনের দল খুঁটিয়ে দেখতে লাগলেন আমার মধ্যে তুমি কি দেখতে পেয়েছ। তোমার মা শুধু এসে সস্নেহে ডেকে বললেন, এসো মা। কিন্তু দুদিন পরেই দেখলাম আমি সত্যিই বেমানান হয়ে গেছি। আমি রেফ্রিজারেটরের ব্যবহার জানি না। তোমাদের বড় পিয়ানোটার কাছে যেতে আমার ভয় হয়। তোমাদের বাগানের বিদেশি ফুলগুলির নাম মনে রাখতে পারিনি। একটা বলতে আর একটা নাম বলি, তাও উচ্চারণে ভুল হয়। আর সে কথা শুনে তোমাদের বাগানের দুজন মালি পর্যন্ত হাসাহাসি করে। ফুলের মতো এত সুন্দর, এত তৃপ্তিকর তো কিছু নেই, কিন্তু তা আমার কাছে এক বিভীষিকার বস্তু হয়ে উঠল। পদে পদে অপদস্থ হতে লাগলাম। আমি টেবিলে বসে খেতে জানি নে, টেবিল ম্যানার্সে একেবারেই অজ্ঞ। খেতে খেতে গল্প করতে হয়, হাসতে হয়, হাসাতে হয়। সাহিত্য, শিল্প, রাজনীতির সঙ্গে পরিচর্যাকে মিশিয়ে কি করে সুস্বাদু ককটেল তৈরি করতে হয় আমি কিছুই জানি না। আমার কথাবার্তা, চালচলন, আচার আচরণ সারা বাড়িতে অফুরন্ত হাস্যরস জোগাতে লাগল। কেউ মুখে আঁচল দিয়ে হাসে, কেউ আড়ালে গিয়ে খিলখিল করে। শুনেছি তোমার বোন অনিতার সেই হাসি দেখেই উদাসীন নিস্পৃহ হার্ট স্পেশালিস্ট দিব্যেন্দু সেন তার প্রেমে পড়েছিল। সবাই হাসলেও তোমার মুখ দিনের পর দিন গম্ভীর হয়ে উঠতে লাগল। তা দেখে তোমার বৌদি আর বোনেরা ভরসা দিয়ে বলল, ভেবো না, ওকে আমরা ঘষে মেজে ঠিক করে নেব। তোমার নীলা হবে নীলকান্তমণি। কিন্তু সবাইকে এড়িয়ে আমি নিজের ঘরে আশ্রয় নিলাম, নিজেদের ঘরে। লক্ষ্য করতে লাগলাম সে ঘরে তোমার যাতায়াত কমতে লাগলো। খুব বেশি রাত্রি ছাড়া তুমি সে ঘরে আসো না। দিনের বেলায় আমাদের শোয়ার ঘরে ঢুকতে, আমার সঙ্গে কথা বলতে তোমার লজ্জা করে। সারাদিন অফিসে থাকো, তারপর বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা দাও, গল্প করো, তারপর বিছানায় আসতে না আসতেই ক্লান্তিতে ঘুমিয়ে পড়ো। একদিন আমি ধরে ফেললাম তা ঘুম নয়, ঘুমের ভান। অবশ্য অনেক আগেই বুঝেছিলাম, কিন্তু তোমাকে বুঝতে দিতে সাহস ছিল না। তবু সেদিন আর না বলে পারলাম না। একটু রাগ করেই বললাম, আমাকে পাশে নিয়ে শুতে তোমার যদি এতই ঘেন্না, আলাদা একখানা খাটের ব্যবস্থা করলেই হয়, ঘরের মধ্যে জায়গা তো কম নয়। তুমি এতটা নির্লজ্জতা, এতটা অভিনয় বোধহয় আশা করনি।
তোমার মুখের ভাব দেখেই তা বুঝতে পারলাম। কিন্তু পরক্ষণেই রাগ আর বিরক্তিকে তুমি মধুর মিথ্যে মধুর হাসিতে ঢেকে দিয়ে বললে, ঘৃণা করব কেন নীলা? তুমি নিজেকে এত ছোট ভাবো কেন? ছোট ভেবে ভেবে মানুষ নিজেকে ছোট করে। আমি তোমার বুকে মুখ গুঁজে কেঁদে ফেললাম। আমি যে সত্যিই ছোট। তুমি সে কথার কোনো প্রতিবাদ না করে বললে, তোমার বিরুদ্ধে অনেক নালিশ আছে। বললাম, কি নালিশ বলো? তুমি বললে, তুমি বৌদিদের সঙ্গে অনিতা অমিতাদের সঙ্গে মিশতে চাও না, তাদের সঙ্গ এড়িয়ে চলো, তাদের কারো কথা শোনো না। এমন হলে তুমি শিখবে কি করে? আমাদের বাড়ির সঙ্গে সমাজের সঙ্গে মানিয়ে নেবে কি করে? আমার মাও তো লেখাপড়া বেশি জানেন না, কিন্তু কথায় বার্তায় আদব কায়দায় যে কোনো গ্র্যাজুয়েট মেয়ের সঙ্গে তিনি পাল্লা দিয়ে চলতে পারেন। আমি বললাম, ওরা আমাকে মেজে ঘষে ঝকঝকে করে তুলতে চান, কিন্তু মানুষ তো আর বাসন নয় যে তাকে অমন করে মাজা যাবে। তুমি চটে উঠে বললে, উপমাটা তোমার মুখে ঠিকই মানিয়েছে। দুনিয়ায় বাসন মাজা ছাড়া তো আর কিছু জানো না। বাড়ির ঝি চাকরদের সঙ্গে তোমার যত মেলামেশা, আত্মীয়তা, তোমার মনের কথা বলবার লোক কি এ বাড়িতে আর কেউ নেই? আমি জবাব দিলাম, যদি থাকবেই তাহলে ঝি চাকরদের সঙ্গে মিশতে যাব কেন? আমি চাইনি তোমার মুখে মুখে তর্ক করতে। আমি জানতাম আমার মতো অশিক্ষিতা নির্গুণ মেয়ের পক্ষে তা সাজে না। কিন্তু আমি না চাইলে কি হবে? আমার ভিতর থেকে যত তিক্ততা, যত রুক্ষতা, সব যেন ঠেলে বেরিয়ে আসত। আর তো কারোর সঙ্গে তেমন কথা বলতাম না। তোমাকে সামনে পেলে তাই মুখহরা হয়ে উঠতাম। তাতে তুমি আমাকে আরো অপছন্দ করতে লাগলে। তোমার ভালোবাসায় যত ঘাটতি পড়ল, আমার ভিতরের জ্বালাও তত বেড়ে চলল। অকৃতজ্ঞ হব না। তুমি কর্তব্যে ত্রুটি করনি। তুমি আমার পড়াশোনার ব্যবস্থা করলে। কলেজে পড়লে আইএ পরীক্ষা দিতে 2 বছর লাগে। এত বেশি বয়সে আমারও কলেজে যেতে সংকোচ, তাই বাড়িতেই পড়তে লাগলাম। রীনাদি, রীতাদি, অনিতা, অমিতা, তোমার মুখের দিকে চেয়ে সবাই আমাকে পাশ করবার জন্য উঠে পড়ে লাগলো। কিন্তু কারোরই মুখ রাখতে পারলাম না। যে ইংরেজির চর্চা তোমাদের বাড়িতে সবচেয়ে বেশি, তাতেই ফেল করে বসলাম। 1 বছরের মধ্যেই তোমার বাবা মা মারা গেলেন। দাদারা চলে গেলেন ভিন্ন ভিন্ন বাড়িতে। সেসব বাড়ি তাদের নিজেদের রোজগারে নিজেদের পছন্দ মতো তৈরি। তোমার তখনও তত ক্ষমতা হয়নি। নিচের তলাটা ভাড়া দিয়ে ছোট ভাই সুশান্তের সঙ্গে তুমি এ বাড়িতেই রয়ে গেলে। তোমার কাছে গোপন করব না, আমি অনেকটা স্বস্তি পেলাম। এবার আর বাড়িতে ভিড় নেই। আমার সঙ্গে মিশলে, আমার সঙ্গে কথা বললে কারো কাছে তোমাকে উপহাসের পাত্র হতে হবে না। কিন্তু বৃথাই সে আশা করেছিলাম। আমার সেই জার ননদের দল নিজেরা চলে গেলে কি হবে? তাদের মন্তব্য আর সমালোচনা যে তোমার মনের মধ্যে গেঁথে রেখে গেছে। একদিন বিকেলে একতলার বিশুবাবুর বাচ্চা ছেলেটাকে আদর করছিলাম। তোমার চোখে পড়ায় তুমি দাঁড়িয়ে পড়লে। একটুকাল চেয়ে চেয়ে কি দেখলে, তারপর আমাকে কাছে ডেকে বললে, নীলা শোনো। আমি অপ্রস্তুত হয়ে বিন্টুকে তার মার কোলে তাড়াতাড়ি পৌঁছে দিয়ে তোমার কাছে এসে দাঁড়ালাম। তুমি বললে, ছেলে পুলে তোমার খুব ভালো লাগে তাই না? আমি হেসে বললাম, কার না লাগে। তুমি কিন্তু হাসলে না। গম্ভীর মুখে বললে, তুমি কি এক্ষুনি ছেলেপুলে চাও? আমি মুখ নিচু করে বললাম, তুমি যখন চাও না, আমি কেন চাইব?
তুমি বললে, না চাইনি, যতদিন মা হওয়ার যোগ্য না হতে পারো ততদিন তোমারও চাওয়া উচিত নয়। আমি এবার হেসে বললাম, তুমি বাতাসের সঙ্গে ঝগড়া করছো। আমি কি বলি যে চাওয়া উচিত? আমি কি সত্যি চেয়েছি? সেদিন রাত্রে তুমি আমাকে আদর করে বুকে জড়িয়ে ধরলে, বললে, তুমি সত্যিই বুদ্ধিমতী নীলা, খুবই বুদ্ধিমতী। আমি হেসে বললাম, এ আর এমন বেশি বুদ্ধির কথা কি? বিয়ের 2-1 বছরের মধ্যে ছেলেপুলে হতে দিলে একেবারেই যে জড়িয়ে পড়তে হয়, কোনো কাজকর্ম করবার শক্তি থাকে না, এ কথা নিতান্ত নির্বোধেও বোঝে। তুমি বললে, কাজকর্ম সত্যি তুমি তাহলে কিছু করতে চাও নীলা? বললাম, নিশ্চয়ই চাই, কিন্তু দোহাই তোমার, আমাকে আর পরীক্ষা টরীক্ষা দিতে বলো না। সেবার এক সাবজেক্টে গিয়েছিল, আবার পরীক্ষা দিলে সব সাবজেক্টে যাব। তুমি বললে, আমারই ভুল হয়েছিল, ইচ্ছার বিরুদ্ধে জোর করে কিছু হয় না। পড়াশুনো নয়, অন্য কিছু শেখো। টেকনিক্যাল কিছু শিখবে, শর্ট হ্যান্ড, টাইপরাইটিং কি নার্সিং? আমি মাথা নেড়ে বললাম, ওসব আমাকে দিয়ে হবে না। তুমি বললে, তবে গান বাজনার দিকে যাবে? আমি বললাম, গানের মতো গলা কই, বাজনাও আমার আসে না। তুমি বললে, তাহলে? আমি একটু ভেবে হাসতে হাসতে বললাম, সেদিন সুশান্তর একটা কার্টুন এঁকেছিলাম, আমি ভাবলাম ও বুঝি রাগ করবে, ও কিন্তু উল্টে তারিফ করে বলল, ছোট বৌদি, তুমি আর্ট স্কুলে ভর্তি হও, তোমার এমব্রয়ডারির কাজ এত ভালো, তুমি এত ভালো আলপনা দিতে পারো, তোমার ড্রয়িংও চমৎকার। যত মন ভোলানো বানানো কথা। তুমি খুশি হয়ে বললে, ঠিক ঠিক, সত্যিই তো, অনেক আগেই তো আমার এটা চোখে পড়া উচিত ছিল, তোমার ওদিকে একটু ন্যাক আছে। হঠাৎ তুমি আমার হাতখানা তুলে নিলে, আমার হাতের আঙুলগুলির দিকে একটুকাল তাকিয়ে থেকে বললে, চাঁপার রং না থাকলেও চাঁপার কলির গড়ন আছে, তোমার আঙুল আর্টিস্টের আঙুল। এত আদর তোমার কাছ থেকে অনেক দিন পাইনি, এত মিষ্টি কথা অনেক দিন শুনিনি তোমার মুখে। আমার চোখ ফেটে জল এলো। বললাম, অমন করে বলো না, আমি অত ভালোবাসার যোগ্য নই। তুমি সেদিন প্রতিবাদ করলে না, আগেকার মতো বললে না, ভালোবাসার আবার যোগ্যতা অযোগ্যতা কি? বললে না, প্রেম অযোগ্যকে যোগ্য করে, অপূর্ণকে পূর্ণতা দেয়। বেশ মনে আছে, তুমি সেদিন অন্য কথা বলেছিলে। যোগ্যতা নিয়ে কেউ জন্মায় না নীলা, যোগ্যতা প্রত্যেককে অর্জন করতে হয়, তার জন্যে সাধনা করতে হয়। প্রেমের কোনো আলাদা মূল্য নেই, মানুষের মূল্যেই তার মূল্য। নিঃস্ব ভিখারিকে আমরা যা দিই তা প্রেম নয়, আবার ভিখারি হয়ে যা পাই তাও প্রেম নয়, অনুকম্পা। আমি দেব কোত্থেকে যদি আমার দেওয়ার ভাণ্ডার না বাড়াতে পারি? তাই সংসারের চোখে, সমাজের চোখে নিজেকে যত মূল্যবান করতে পারবো, আমার প্রেম তত মূল্যবান হবে। এসব কথার অর্থ আমার কাছে মোটেই অস্পষ্ট ছিল না। তবু বললাম, সমাজের চোখে তুমি যথেষ্ট মূল্যবান, আর তোমার দামেই আমার দাম। তুমি জোর দিয়ে বললে, না, মোটেই তা নয়, অন্তত আমি সে কথা মানিনি। তোমরা শুধু স্বামীর স্ত্রী আর সন্তানের মা হবে, আর কিছু হতে পারবে না, আর কিছু হতে চাইবে না, এ আমি কিছুতেই ভাবতে পারিনি। তাকে আরো কিছু হতে হবে। এখনকার দিনে সে শুধু ঘরের নয়, সে বাইরেরও। স্বামীর নামে নয়, সন্তানের নামে নয়,
নিজের নামে তার নাম, নিজের দামে তার দাম। সব দিক থেকে সে হবে স্বাবলম্বিনী। তবেই তার ভালোবাসা মর্যাদা পাবে, অবলম্বন পাবে। বায়ুভূত নিরাশ্রয় নিরবলম্ব প্রেমের কোনো মানে নেই। তোমার কথাগুলিতে আমি যেমন উৎসাহ পেলাম, তেমনি নৈরাশ্যও বোধ করলাম। এ জন্মে আমার ভালোবাসা অর্থহীন হয়েই রইল। নিজের মূল্য বাড়িয়ে তাকে মূল্য দিতে পারলাম না। হাহাকার এলো, আক্ষেপ এলো মনে। এ কথা আগে বললে না কেন? তাহলে তো কিছুতেই বিয়ে করতে চাইতাম না, চিরকুমারী হয়ে থাকতাম। মনে মনে বেশ বুঝতে পারলাম, পুরীর সমুদ্র পাড়ে সেদিনের ঝিনুক কুড়ানির কোনো মূল্যই আর তোমার চোখে নেই। তুচ্ছ ছোট ছোট ঝিনুকগুলির মতোই সে মূল্যহীন হয়ে গেছে, হারিয়ে গেছে, চুরমার হয়ে ধুলোয় মিশে গেছে। ঝিনুকের রঙে যে মোহ তোমার চোখে লেগেছিল, তা ধুয়ে যেতে 1 বছরের বেশি সময় লাগেনি। এমন ভাগ্য হবে যদি জানতো, তাহলে আঁচল ভরা ঝিনুক নিয়ে সেদিনই সেই হতভাগিনী সমুদ্রে ঝাঁপ দিত। উঠে আসতো না, ফিরে আসতো না। সংসারে নিজের অযোগ্যতার কথা আমি নতুন করে অনুভব করলাম। এ তো শুধু আইয়ে ফেল করা নয়, সংসারে আরও বড় পরীক্ষায় আমি ফেল করেছি। আমার স্বামীর মনোনীতা হতে পারিনি, মনোরমা হওয়া তো দূরের কথা। কি করে পারব? আমার যে কোনো যোগ্যতাই নেই। রান্না বান্না, ঘর সংসারের কাজ, ঝাড়া পোছা, সাজানো গুছানো, আত্মীয় স্বজনের সেবা যত্ন, এতকাল ধরে যা কিছু শিখেছি, যা কিছু জেনেছি, তার কোনো দাম নেই। তাতে আমার মূল্যও বাড়ে না, আমার প্রেমের মূল্যও বাড়ে না। ভর্তি হলাম সরকারি আর্ট কলেজে। তুমি নিজে সঙ্গে করে ভর্তি করে দিয়ে এলে। দেখলাম শুধু ছেলেরাই না, আমার মতো অনেক মেয়েও এসেছে ছবি আঁকা শিখতে। তবে 2-1 জন ছাড়া কেউ সিঁথিতে সিঁদুর পরে আসেনি। আমার মতো এক পরীক্ষায় ফেল করে আর এক পরীক্ষায় পড়া পড়তে আসেনি। তাদের মনে কত উৎসাহ, কত উদ্যম, কত আকাঙ্ক্ষা, কত স্বপ্ন। আর আমার মনে কেবল ভয়, আমি কি পারবো? প্রথম প্রথম আমার শিল্পচর্চায় তোমার খুব উৎসাহ দেখা গেল। বইপত্র কিনে দিলে, তুলিয়ার রং উজাড় করে আনলে। তারপর দক্ষিণ খোলা সবচেয়ে ভালো ঘরখানা ছেড়ে দিলে আমার স্টুডিওর জন্যে। জানালায় দরজায় রঙিন পর্দা ঝুলল। দেশ বিদেশের শ্রেষ্ঠ শিল্পীদের শ্রেষ্ঠ ছবির প্রিন্টগুলি দামি ফ্রেমে বাঁধিয়ে টাঙানো হলো দেয়ালে দেয়ালে। প্রথম বার্ষিক শ্রেণীর একটি সাধারণ ছাত্রীর জন্যে যে স্টুডিও তুমি সাজিয়ে দিলে, কলকাতার খুব কম আর্টিস্টেরই তেমন স্টুডিও আছে। কিন্তু ঘর তুমি শুধু সাজিয়েই দিলে, সে ঘরে নিজে এলে না। সারা দিন তোমার অফিসের কাজে কাটে, সন্ধ্যার পর কাটে ক্লাবে বন্ধুদের সঙ্গে। সে দলে শুধু বন্ধুরাই নয়, বিদুষী বান্ধবীরাও 2-1 জন থাকেন। তাদের সঙ্গে যদিও তোমার শুধু বন্ধুত্বেরই সম্পর্ক, তবু আমি ঈর্ষার জ্বালায় জ্বলে মরতাম। তোমাকেও কম জ্বালাতাম না। এসব নিয়ে তোমাকে অনেক কটু কথা বলেছি, ইতর ভাষায় ঝগড়া করেছি। আজ সেজন্য লজ্জা পাই, ক্ষমা চাই তোমার কাছে। তোমাকে আমি যত আঁকড়ে ধরতে চাইলাম, তুমি তত বিরক্ত হতে লাগলে। তোমার বিরূপতা তত বাড়তে লাগলো। বাইরে থেকে আমি যত বাঁধতে চেষ্টা করলাম, ভিতর থেকে তোমার বাঁধন তত আলগা হতে লাগলো। আর একদিনের কথা মনে পড়ছে। ছুটির দিন, তোমারও ছুটি, আমারও ছুটি, কিন্তু তুমি কি একটা কাজের অছিলায় বেরিয়ে গেলে। সারাদিনের মধ্যে আর ফিরলে না। আমার ইচ্ছা হতে লাগলো তোমার সাজানো ওই স্টুডিওতে
আগুন ধরিয়ে দিই, ভেঙে চুরে সব ছাড়খাড় করে ফেলি। কিন্তু কিছুই করলাম না, শুধু নিজেই জ্বলে পুড়ে খাক হতে লাগলাম। তুমি এলে রাত 11টায়। কি উল্লাস, কি উৎসাহ তুমি সঙ্গে এনেছ! চেষ্টা করেও তুমি তা গোপন করতে পারলে না। কিন্তু আমার দিকে চেয়ে তুমি একটু যেন কুণ্ঠিত হলে, লজ্জিত হলে, দুঃখিতও হলে। আমার কাছে এসে অনুতপ্ত সুরে বললে, নীলা, আমাকে ক্ষমা করো। সত্যি তোমার আজ ভারী কষ্ট হয়েছে। আমি ভুলেই গিয়েছিলাম। আমি ভেবেছিলাম তোমার তো সামনেই পরীক্ষা, তুমি বোধহয় তাই নিয়ে ব্যস্ত থাকবে। আমি জ্বলে উঠে বললাম, থাক থাক, তোমাকে আর মিথ্যে কৈফিয়ত দিতে হবে না। খবরদার কাছে এসো না, ছুঁয়ো না আমাকে। কিন্তু তুমি সে নিষেধ মানলে না। আমাকে আদর করবার জন্য এগিয়ে এলে। আমার মাথায়ও খুন চেপে গেল। আমি সঙ্গে সঙ্গে প্রাণপণ শক্তিতে তোমাকে ঠেলে ফেললাম। তুমি টাল সামলাতে না পেরে দেওয়ালের উপর গিয়ে পড়লে। চেঁচামেচি শুনে সুশান্ত ছুটে এলো পাশের ঘর থেকে। ব্যাপারটা বুঝতে তার এক মুহূর্তও দেরি হলো না। সে আমার দিকে তাকিয়ে কঠিন তিরস্কারের সুরে বলল, ছি বৌদি, মেয়ে ছেলে হয়ে তুমি এমন কাণ্ড করতে পারো তা আমার ধারণা ছিল না। এর চেয়ে তোমরা আলাদা বাড়িতে আলাদা হয়ে থাকো না কেন? ছি। তুমি সুশান্তকে বললে, তুই যা এখান থেকে। ব্যাপারটা সবাই জেনে গেল। ঝি, চাকর, দারোয়ান, ড্রাইভার, কারো কাছেই কিছু গোপন রইল না। আমি লজ্জায় মরে রইলাম। ভাবলাম এরপরে কি করে মুখ দেখাবো। আরো অনেক রাত্রে তোমার কাছে গিয়ে বললাম, আমাকে ক্ষমা করো, দেখি কোথায় লেগেছে। তুমি পাশ ফিরে শুতে শুতে বললে, থাক, যেখানে লেগেছে সে জায়গা চোখে দেখা যায় না। সবই বুঝতে পারলাম। আঘাতটা শুধু তোমার মাথায় নয়, পৌরুষে লেগেছে। কিন্তু এমন অদৃশ্য আঘাত তুমি কি 1000বার আমার নারীত্বকে করনি? কিন্তু আমি সে তুলনার কথা বললাম না। আমি বারবার ক্ষমা চাইলাম। তোমার পায়ের উপর আমার ভিজে মুখ রাখলাম। তুমি পাশ ফিরলে, ফিরে তাকালে না। আলাদা ঘরে না গেলেও আলাদা খাটের ব্যবস্থা হলো। আমাদের দুজনের সম্মতি রইল তাতে। একদিন শেষ রাতে ঘুম ভাঙিয়ে তুমি নিজে থেকেই সন্ধি করতে এলে। এসো নীলা, উঠে এসো। আমি বললাম, না। তুমি বললে, না কেন? আমি বললাম, দিনের বেলায় তুমি একবার আমাকে ভুলেও ডেকে জিজ্ঞেস করো না। আমার সঙ্গে কথা বলতে তোমার লজ্জা। আমাকে ছুঁয়ে দেখতেও বোধহয় তোমার ঘেন্না করে। রাত্রের অন্ধকারে সেই লজ্জার ঘেন্না তোমার ঢাকা পড়তে পারে, আমার ঢাকে না। তুমি যাও এখান থেকে। তুমি স্তব্ধ হয়ে সেই অন্ধকারে দাঁড়িয়ে রইলে। আমার আশঙ্কা হতে লাগলো তুমি এই অপমান কিছুতেই সহ্য করবে না। হিংস্র জন্তুর মতো তুমি আমার উপর ঝাঁপিয়ে পড়বে, টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে আমাকে। তোমার হাতের সেই শাস্তির জন্যে, মৃত্যুর জন্যে আমি অপেক্ষা করতে লাগলাম। কিন্তু তুমি একটি শব্দ পর্যন্ত করলে না। আস্তে আস্তে চলে গেলে নিজের বিছানায়। আমার বহুবার ইচ্ছা করতে লাগলো নিজেই উঠে যাই তোমার কাছে। কিন্তু কিসের একটা জেদ অতিকায় পেরেকের মতো আমাকে খাটের সঙ্গে বেঁধে রাখল। মনে মনে ভাবলাম, ঢের ছুটেছি, আর কত ছুটব। বাইরের শোভনতা শালীনতার একটুও ত্রুটি হল না। স্বজন বন্ধুদের সামনে
আমরা তেমনি হাসি মুখে বেরোলাম। তাদের চায়ে ডাকলাম, বিবাহবার্ষিকীতে নিমন্ত্রণ করে খাওয়ালাম। এ অভিনয়ে তোমারও আনন্দ, আমারও আনন্দ। আমরা যেন নিজেদের ঠকাচ্ছি না, শুধু পরকেই প্রবঞ্চিত করছি। আমার ক্লাসের দুই বন্ধু উমা আর সুমিতা একদিন আমাদের বাড়িতে বেড়াতে এলো। দামি দামি আসবাবপত্র দেখে, সাজানো গুছানো বড় স্টুডিওটা দেখে অবাক হয়ে গেল তারা। উমা বলল, ভাই নীলা, তোমার মতো ভাগ্যবতী আর কেউ নেই। সত্যি, ভদ্রলোক তোমার কি যত্নই করেন। সুমিতা বলল, করবেন না, ওদের যে প্রেমজ বিয়ে। সত্যি নীলাদি, তোমার মতো এত বড় আর এত সুন্দর একটা স্টুডিও পেলে আমি রাতারাতি একজন বড় আর্টিস্ট হয়ে যেতে পারতাম। আমি বললাম, আর্টিস্ট হওয়ার আগেই যারা বড় স্টুডিও পায় তারা কিছুই হতে পারে না। সুমিতা বলল, ওরে বাবা, মানুষ না পেয়ে দুঃখ পায়, আর তোমার এত পেয়েও আফসোস যায় না। তুমি বাড়ি ছিলে না। ওদের সঙ্গে আলাপ করিয়ে দিলাম সুশান্ত। প্রথম আলাপেই সুমিতা মুগ্ধ। আমি মনে মনে হাসলাম। এই মুগ্ধতার পরিণাম যে কি তা আমিই জানি। ভাবলাম আগে থেকেই সুমিতাকে সাবধান করে দেব, কেউ যেন প্রেমে বিশ্বাস না করে, কেউ যেন ভালোবাসার কাছ থেকে কিছু আশা না করে। কিন্তু বলি বলি করে কিছু বলতে পারলাম না। কখনো সাক্ষাতে কখনো অসাক্ষাতে ওদের আলাপ পরিচয় এগিয়ে চলল। সে পরিচয় বিয়েতে গিয়ে মধুর সমাপ্তি পেয়েছে তা তুমি জানো। সুমিতার ভাগ্য যে আমার মতো হয়নি। বড় স্টুডিও না পেলেও স্বামী সন্তান নিয়ে ও যে সুখের সংসার পেতেছে, তার জন্যে আমি ওকে ঈর্ষা করিনি। আমার মনও তো ছোট নয়, তবে তুলনাটা মনে পড়ত বই কি। অবশ্য ওদের শুভ পরিণয়ের আগেই তোমার আমার মধ্যে অশুভ সম্পর্ক আরও ঘোরালো হয়ে উঠল। তুমি দিল্লিতে ফাইন্যান্স ডিপার্টমেন্টে বড় চাকরি পেলে। শুনতে পেলাম তোমার নিজের উদ্যম উদ্যোগের জন্যই এমন হয়েছে। এ তো শুভ সংবাদ। শুধু তদবির নয়, যোগ্যতা কৃতিত্বও তোমার আছে বই কি। তোমার ভাষায় তোমার মূল্য অনেক বেড়ে গেল। তুমি বললে, আর তো মাত্র গোটা 3 বছর বাকি, কোর্সটা কলকাতাতেই শেষ করো। আমি বললাম, শুরু যখন করেছি নিশ্চয়ই শেষ করব। তুমি বুঝি ভেবেছিলে আমি তোমার সঙ্গে যেতে চাইব, হ্যাংলার মতো ছুটব তোমার পিছনে পিছনে। সেই লজ্জাহীনা অতি লোভী ঝিনুক কুড়ানির বহুদিন আগেই মৃত্যু হয়েছে, তা কি তুমি জানো না? তুমি বললে, এখন একটু কষ্ট হলেও ভবিষ্যতে এতে তোমার ভালোই হবে। আমি অনেক ভেবেচিন্তেই তোমার জন্য এ ব্যবস্থা করেছি। টাকার জন্য ভেবো না, যত টাকা লাগে আমি দেব। কলেজে যাওয়া ছাড়াও তুমি যদি আর কোনো বড় আর্টিস্টের কাছে কাজ শিখতে চাও তারও ব্যবস্থা করতে পারো। আর আমার মনে হয় তোমার কমার্শিয়াল আর্ট নেওয়াই উচিত ছিল। ফাইন আর্ট নিয়ে কি হবে, অর্থকরী দিকটাও তো দেখা উচিত। বললাম, ভেবে দেখি। তুমি চলে গেলে। দিন কয়েক এসে রইলাম মা আর দাদাদের সঙ্গে। এর আগেও মাঝে মাঝে গিয়ে থেকেছি, কিন্তু স্থির হয়ে থাকতে পারিনি। মনটা কেবলই ছটফট করেছে। কেন সে কথা আজ আর নাই বা বললাম। তোমার সঙ্গে আমি জোর করে গেলাম না দেখে মা খুব রাগ করতে লাগলেন। বললেন, নিজের পায়ে তুই নিজে কুড়াল মারলি, কার সাধ্য তোর ভালো করে? ঝগড়াঝাটি কি স্বামী স্ত্রীর মধ্যে হয় না? তাই বলে কি এমন করে একজন আর একজনকে ছেড়ে থাকে? আমি বললাম, সেজন্য নয় মা, ওর যে নতুন চাকরি, তাছাড়া আমার যে কলেজ আছে। মা রাগ করে বললেন,
ছাই কলেজ। ওসব আঁকিমুকি করে কি হবে তোর? যত সব ছেলে মানুষই, আর সময় নষ্ট। মার কথার প্রতিবাদ করবার জন্যে আমি আরও মন দিলাম কাজে। পড়ে রইলাম নিজের রং তুলি নিয়ে। বিবর্ণ জীবনকে যদি রঙিন করে তুলতে না পারলেও শিল্প আছে কি জন্যে? জীবনের শূন্যতাকে ভরে তুলবার জন্যেই তো শিল্প। এছাড়া আর কি মূল্য আছে তার? কিন্তু মাকে এড়ালেও ছোটদাকে এড়াতে পারলাম না। যে চিলেকোঠার মধ্যে তুমি আমার হাত চেপে ধরেছিলে, সেই ছোট ঘরেই এখন তার আস্তানা। নিচের ঘরগুলি দাদা বৌদি আর তাদের ছেলেমেয়েরা দখল করেছে। ছোটদা আমাকে একদিন কাছে ডেকে নিয়ে বলল, তোদের কি হয়েছে নীলা, আমাকে সত্যি করে বলতো। হেসে বললাম, কি আবার হবে? ছোটদা বলল, হুম, নিশ্চয়ই কিছু হয়েছে। আমি যতদিন তোদের বাড়িতে গেছি অস্বস্তি বোধ করেছি। কিসের যেন একটা দম আটকানো ভাব। সেই সুপ্রিয় আর নেই, যেন এক আলাদা মানুষ হয়ে গেছে। লুকোস নে, কি হয়েছে তোদের আমাকে বুঝিয়ে বল। আমি ধরা দিলাম না, তেমনি হাসতে লাগলাম। বললাম, বোঝালেই কি তুমি বুঝবে ছোটদা? এত বয়স হলো, কিছুতেই বিয়ে থা করলে না। এসব ব্যাপার আইবুড়োদের বোধগম্য নয়। তারপর একদিন ছোটদার পীড়াপিড়িতে তার সঙ্গে গেলাম এক্সিবিশন দেখতে। মিউজিয়ামের যে দিকটায় বছর বছর চিত্র প্রদর্শনী হয়, এবছরও সেখানেই আয়োজন হয়েছিল। আর এই প্রদর্শনীতেই প্রথম পরিচয় হল আর্টিস্ট অজয় চক্রবর্তীর সঙ্গে। পুরীর সমুদ্রের মতোই আমরা আর এক সমুদ্রের সামনে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিলাম। সে সমুদ্র আরও বিক্ষুব্ধ, আরও উত্তাল, আরও বর্ণাঢ্য। অস্থির আর অশান্ত সেই ঝড়ের সমুদ্রের মধ্যে আমি যেন নিজের মনের প্রতিবিম্ব দেখতে পেলাম। অদ্ভুত ভালো লাগতে লাগলো আমার। হঠাৎ একজনের গলার শব্দে আমি পিছন ফিরে তাকালাম। কালো মতো রোগাটে এক ভদ্রলোক ছোটদার সঙ্গে কথা বলছেন। আরে দিলীপ যে, তুমি আবার ছবির ভক্ত হলে কবে? এসব জায়গায় তো তোমাকে এর আগে দেখিনি। ছোটদা বলল, আগে না দেখলেও যে এখন দেখবে না তার কোনো মানে আছে নাকি? আমি নিজের ইচ্ছায় আসিনি হে, আমার এই বোনের পাল্লায় পড়ে আসতে হলো। নীলাও তোমার পথের পথিক হতে যাচ্ছে। এতক্ষণ আমরা তো তোমার ছবিই দেখছিলাম। বেশ হয়েছে তোমার সমুদ্রের ঝড়। অজয়বাবু খুশি হয়ে বললেন, সত্যি? আমার দিকে তাকিয়ে বললেন, আপনার ভালো লাগলো? আমি বললাম, খুব। ছোটদা বলল, মজা দেখো, এতক্ষণ তোমার সমুদ্রের ধারে দাঁড়িয়ে রইলাম, একবারও একটা ঢেউ এসে পা ভিজিয়ে দিল না। সত্যিকারের সমুদ্র হলে কি আর কথা ছিল, এতক্ষণে গ্রাস করে ফেলতো। অজয়বাবু হেসে বললেন, ওইটুকুই তো লাভ। এ সমুদ্র তোমাকে ডুবিয়ে মারে না, শুধু ডুবে মরবার অভিজ্ঞতাটুকু দিয়ে দেয়। মৃত্যুর স্বাদ নিয়েও তুমি বেঁচে থাকতে পারো, আর সেই স্বাদ তোমার জীবনকে সমৃদ্ধ করে। ছোটদা বলল, দরকার নেই ভাই অত স্বাদের, তার চেয়ে একটু চাটা খাওয়াও, তাই বরং ভালো। নীলার সঙ্গে এই ঘণ্টাখানে ঘুরে ঘুরে আমার পা দুটো আর নেই। অজয়বাবু হেসে বললেন, চলো, চায়ের ব্যবস্থা বাইরে আছে। তারপর আমার দিকে ফিরে তাকিয়ে বললেন, আপনার কি মনে হয়? আমি বললাম, আমি আপনার কথাগুলি ঠিক বুঝতে পারলাম না। তার মানে কথাগুলি আপনার পছন্দ হয়নি? বললাম, যদি কিছু মনে না করেন, অনেকটা তাই। আমাদের জীবনে দুঃখ, কষ্ট আর যন্ত্রণার কি অভাব আছে যে সে অভিজ্ঞতা আমরা আর্টের কাছে নিতে যাব? তিনি আমার দিকে বিস্মিত হয়ে একটুকাল তাকিয়ে রইলেন। তাকিয়ে কি দেখলেন?
তারপর বললেন, আচ্ছা, এ নিয়ে আর একদিন আলাপ করা যাবে। সেদিন রেস্টুরেন্টে আমরা বেশি সময় ছিলাম না। অজয়বাবু আর ছোটদা দুজনেরই তাড়া ছিল। ফেরার পথে বাসে যেতে যেতে ছোটদা হঠাৎ বলল, ভালো হলো কি মন্দ হলো কে জানে। আমি বললাম, কিসের ভালো মন্দ ছোটদা? ছোটদা বলল, অজয়ের সঙ্গে তোর আলাপ করিয়ে দিয়ে ভালো করলাম কিনা কে জানে। আমার বন্ধুরা শেষ পর্যন্ত তোর শত্রু হয়ে দাঁড়ায়। আমি হেসে বললাম, তোমার ভয় নেই ছোটদা, আমার সঙ্গে কেউ আর শত্রুতা করে হেঁটে উঠতে পারবে না। মনে মনে ভাবলাম, আমার ভিতরে বাইরে লোহার বর্ম আটা। পঞ্চস্বরের আর সাধ্য নেই আমার বর্ম ভেদ করে। তোমার চিঠিপত্র মাঝে মাঝে আসে, তাতে উৎসাহ উদ্দীপনার অভাব নেই। আমি যাতে স্বাধীন, স্বাবলম্বিনী, এমনকি যশস্বিনী হতে পারি, তাই তোমার উদ্দেশ্য। সেসব চিঠিতে তোমার উচ্চাকাঙ্ক্ষার কথাও থাকে। কলকাতার মতো দিল্লিতেও তোমার দক্ষতার পরিচয় সবাই পেতে শুরু করেছে। সহকর্মীদের মধ্যে তোমার খ্যাতি বাড়ছে, প্রতিপত্তি বাড়ছে, পদোন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে তোমার। তুমি লিখতে, দরকার হলেই আমি যেন টাকা চেয়ে পাঠাই, যেন কোনো রকম কার্পণ্য না করি। কার্পণ্য করব কেন? তুমি তো আমার নামে মোটা টাকার অ্যাকাউন্ট খুলে রেখে গেছো ব্যাংকে। মাসে মাসে আরও টাকা দিচ্ছ সেখানে। বলতে গেলে মাইনের অর্ধেক টাকাই পাঠাচ্ছ। এদিক থেকে আমি সত্যিই তোমার অর্ধাংশ ভাগিনী। আমার আপত্তি করবারও কিছু নেই, অভিযোগ করবারও কিছু নেই। তবু তখন থেকেই তোমার টাকা ব্যয় করতে আমার সংকোচ হতো। যত পারি কম করে খরচ করতাম। তখন থেকেই মনে মনে আমার সংকল্প ছিল, আমি দান নিচ্ছি নে, ঋণ নিচ্ছি। যেমন করে পারি এ ঋণ আমি শোধ করব, তাতে যদি সারা জীবন লাগে লাগুক। অজয়বাবুর সঙ্গে আরও আলাপ হলো। প্রথম প্রথম এক্সিবিশনেই দেখা হতো। তারপর একদিন তিনি তার বাড়িতে ডাকলেন। প্রথম দিন ছোটদাকে সঙ্গে নিয়ে গেলাম বেড়াতে। শিল্পী হিসেবে তার নাম আমাদের কানে পৌঁছেছিল, যদিও তার অনেক ছবি আমাদের চোখে ভালো লাগেনি, কারণ মানে বুঝিনি। শিল্পী হিসেবে তিনি ছিলেন বামপন্থী। রাজনৈতিক অর্থে বাম নয়, বরং বামপন্থী রাজনীতিবিদরা তাকে বলবেন দক্ষিণ। আবার দক্ষিণটাও পাত্তা দেবেন না, কারণ তার রঙে আর রেখায় কোনো দাক্ষিণ্য নেই, প্রসাদ গুণও নেই। তার সাধনা জীবনের প্রতিকূলে, সমাজের প্রতিকূলে। শিল্পের তরণী তিনি শান্ত স্বচ্ছ নদীর কূলে কূলে বেয়ে যাননি। প্রথম প্রথম তার এই বামাচার চোখের উপর, মনের উপর অত্যাচার বলে মনে হতো। কিন্তু আমার মনের তখনকার অবস্থায় সেবারের ছবিগুলি আমাকে বিশেষভাবে টানল। দেখতে গেলাম কোথায় তিনি থাকেন, সেখানকার পরিবেশ কিরকম, কেমন করে সাজিয়েছেন তিনি তার স্টুডিওকে। তুমি বোধহয় ওদিকটায় কোনোদিন যাওনি। ব্যান্ডেল রোড ছাড়িয়ে রেল লাইন পার হয়ে আরও পূব দিকে অনেকখানি হেঁটে গেলে বেদিয়াডাঙ্গা। আশেপাশে কতগুলি বস্তি। তার বাড়িটা ঠিক বস্তির মধ্যে না হলেও বস্তির মতো। জীর্ণ একতলা পোড়ো পোড়ো বাড়ি, খানতিনের ঘর। সামনের ঘরটায় একটা ন্যাড়া তক্তপোষের উপর উপুর হয়ে বসে তিনি ছবি আঁকছিলেন। দরজার একটা পাল্লা খোলা। আমরা বিনা আমন্ত্রণেই ঘরে ঢুকলাম। খানিকক্ষণ দাঁড়িয়ে থাকবার পরে তাঁর ধ্যান ভাঙল। মৃদু হেসে ছোটদার দিকে তাকিয়ে বললেন, ও তোমরা, এসো এসো। ছবি টবি সরিয়ে রেখে তিনি আমাদের দিকে ফিরে বললেন, তোমরা যে সত্যিই এত কষ্ট করে আসবে আমি ভাবতে পারিনি। ছোটদা বলল, আরো স্পষ্ট করে বলো না কেন,
আমরা যে আসি তা তুমি চাওনি? অজয়বাবু হার মেনে হাসতে লাগলেন। শেষে বললেন, গ্রিন রুমের মধ্যে বাইরের দর্শকদের না নিয়ে আসাই ভালো। আমি বললাম, কিন্তু গ্রিন রুমটাই কি কম দর্শনীয়? আপনার স্টুডিও দেখতে এলাম। তিনি বললেন, তাহলে আপনাকে হতাশ হতে হবে। এই ঘরই আমার শোবার ঘর, বসবার ঘর। ছোটদা পাদপূরণ করে বলল, এবং আঁকবার ঘর, থাকবার ঘর। তিনি হেসে বললেন, তুমি কি আজকাল কবিতা লেখো নাকি দিলীপ? ছোটদা বলল, না, আজকাল আর লিখি নে, মুখে মুখে বানাই। আমি জিজ্ঞাসা করলাম, আর ওদিকের ঘরগুলিতে কারা থাকেন? তিনি বললেন, আমার বিধবা বোন আর 4টি ভাগ্নে ভাগ্নি। চলুন তাদের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিই। আমি একটু বিব্রত হয়ে বললাম, এখন থাক না, ওদের বিরক্ত করে লাভ কি? না না, বিরক্ত আবার কিসের? ও লক্ষ্মী, ও টুলু, বুলু, একটু চাটা করে দে এদের। কোথায় গেলি সব? বলতে বলতে তিনি পশ্চিম দিকের আর একটা দরজা ঠেলে ভিতরে চলে গেলেন। আমি তার ঘরের চারদিকে আর একবার তাকিয়ে দেখলাম। দেওয়ালে কোথাও কোনো ছবি নেই। একপাশে একটা সস্তা দামের ইজেল দাঁড় করানো রয়েছে। 4খানা ইটের উপর একটা ভাঙা সুটকেস। পরে জেনেছিলাম তার অবিকৃত ছবির রাশে সেটা বোঝাই হয়ে আছে। একটু বাদে ফিতে পেড়ে সাদা খুলের শাড়ি পরা আমারই বয়সী একটি বিধবা মেয়ে ঘরে ঢুকলেন। মৃদু হেসে নমস্কার জানিয়ে বললেন, চলুন ভিতরে চলুন। সেদিন শিল্পীর সঙ্গে আলাপ আলোচনা আর হলো না। অজয়বাবুর বোন আর ভাগ্নে ভাগ্নিদের সঙ্গে আলাপ পরিচয় হলো। দাঙ্গায় মারা গেছেন লক্ষ্মীদির স্বামী। 4টি ছেলে মেয়ে নিয়ে দাদার ঘাড়ে পড়েছেন। বড় মেয়ে টুলু ম্যাট্রিক পাশ করে কনভেন্ট রোডের এক বিলাতি ওষুধের ফার্মে ঢুকেছে। রাত্রে কলেজে পড়ে। 15-16 বছরের একটি শান্ত কৃষাঙ্গী মেয়ে। ডেকে আলাপ করলাম। বেশ ভালো লাগলো দেখতে। চোখ জুড়িয়ে গেল। মনে হলো যেন নিজের সেই ফেলে আসা কৈশোরে ফিরে গেছি। মোড়ের দোকানে তেলে ভাজা সিঙাড়ার সঙ্গে অতি সস্তা দামের চা খেতে হলো। কষ্ট হলো খেতে। তোমাদের বাড়িতে থেকে বছরের মধ্যে কবে যে অভ্যাস একেবারে ফিরে গেছে টেরও পাইনি। রাজাকে না পেলেও অসনে বসনে একেবারে রাজরানী হয়ে বসেছি। আর কয়েকটি ছেলে মেয়ে ছোট ছোট। ছেঁড়া প্যান্ট আর জীর্ণ ফ্রকে কোনো রকমের নগ্নতা ঢেকেছে। এতদিন ধারণা ছিল আমার মতো দুঃখী বুঝি আর কেউ নেই। স্বামীর প্রেম না পাওয়ার মতো বড় দুঃখ নেই পৃথিবীতে। এখন দেখলাম দুঃখের বিচিত্র রূপ, বিচিত্র বর্ণ, বিচিত্র স্বাদ। সব দুঃখই বিস্বাদে ভরা। এই পরিবারটির সঙ্গে আমি আস্তে আস্তে জড়িয়ে পড়লাম। যেন এক নতুন দুনিয়া আমি আবিষ্কার করেছি। একটি নয়, কয়েকটি। এক একটি হৃদয় তো নয়, এক একটি জগৎ। সে জগতের রসের শেষ নেই, রহস্যেরও শেষ নেই। প্রথম প্রথম আমি কিছু খাবার, বইপত্র কি খেলনা নিয়ে গেলে ওরা ভারী আপত্তি করত। ভারী কুণ্ঠিত হতো টুলু, বুলু, পল্টুর দল। কিন্তু আমি বলতাম, মাসির হাত থেকে নিতে তোমাদের লজ্জা কিসের? তোমরা যদি কিছু না নাও আমি আর কোনোদিন এখানে আসব না। তখন তারা আমাকে ঘিরে ধরত। আমরা নেব, আমরা নেব, তুমি এসো। অজয়বাবুর সঙ্গেও আত্মীয়তা হলো। বাবু বাদ দিয়ে অজয়দা বলে ডাকতে শুরু করলাম। তিনি বললেন, হঠাৎ অজয়দা কেন?
আমি বললাম, আপনি একদিন তুমি বলে পরদিন ভুলে গিয়ে আবার আপনি শুরু করেন। আপনার মুখে তুমিটা যাতে স্থায়ী হয় সেই জন্য। তিনি একটু হেসে বললেন, আচ্ছা। তারপর আমি ধরে বসলাম, আমাকে ছবি আঁকা শিখিয়ে দিন। তিনি বললেন, মাপ করো, জাতে বামুন হলেও গুরু পুরুতগিরি আমার আসে না। আমি নিজে কোনোদিন স্কুল কলেজে ছবি আঁকা শিখিনি, ধরা বাঁধা গুরু বলে কাউকে বরণও করিনি। এদিক থেকে আমি যেমন অছাত্র তেমনি অশিক্ষিত। আমি বললাম, কিন্তু সবাই তো আর আপনার মতো নয়। তিনি বললেন, নিশ্চয়ই নয়, তুমি তোমার মতো পথে চলবে। আমার কোনো কিছু যদি তোমার ভালো লাগে তাহলে রং আপনিই লাগবে, রেখা আপনিই ফুটবে, তোমায় চেষ্টা করে কিছু নিতে হবে না। আমি ক্ষুণ্ণ হয়ে বললাম, আপনার কাছে শিখতে চাই বলে আপনার নকল করতে চাই তা ভাববেন না। তিনি হেসে বললেন, তা কেন ভাবব? দ্বীপ থেকে দ্বীপ জ্বালিয়ে নিলে কি নকল করা হয়, চুরি করা হয়? তুমি দেশলাইয়ের বাক্সটি চুরি করতে পারো, সোনার প্রদীপটি চুরি করে নিতে পারো, কিন্তু আগুনের গুণ এই, তা হাতে করে নেওয়া যায় না, অন্তরে ভরে নিয়ে যেতে হয়। আর তা যদি নিতে পারো, সে আগুন আমার আগুন নয়, সে আগুন তোমার আগুন। তার জ্বালাও তোমার, আর আলোও তোমার। আমি বললাম, কিন্তু ঋণ স্বীকারের কি কোনো দরকার নেই? তিনি বললেন, স্বীকার করলেও হয়, না করলেও হয়। ঋণ স্বীকারের একমাত্র পথ হল অঋণী হওয়া। শিল্পের সাধনা মানেই স্বকীয়তার সাধনা। সেই সাধনায় যতদিন সিদ্ধি না আসবে ততদিন ঋণ স্বীকার করলেও লোকে তোমাকে বাহাদুরি দেবে না, আর না করলে তো দুও দেবেই। সাধারণ গৃহস্থকে ফাঁকি দিলেও গোয়েন্দাদের হাতে ধরা পড়বে। বললাম, স্বকীয়তার মানে কি সম্পূর্ণ নতুন কিছু করা? তিনি বললেন, সম্পূর্ণ নতুন মানে তো উদ্ভট কিছু। যারা স্বকীয়তা সম্বন্ধে অতি সচেতন তাঁরা সেই উদ্ভট সাগরের উপকূলের মানুষ। দেখো নীলা, তুমি যে ভাষায় কথা বলো সে ভাষা তোমার একার নয়, যে ভঙ্গিতে কথা বলো তাও আর 5 জনের। ভাবের বেলায়ও সেই কথা। তবু তুমি যে আমার সামনে বসে কথা বলছো তার মধ্যে শুধু তুমিই আছো, আর কেউ নেই। আমার মনে হয় মৌলিকতাও তাই। সিন্ধুতে বিন্দুর মতো মৌলিকতা আছে শুধু তোমার উপলব্ধির মধ্যে, তোমার মুখের বলার মধ্যে, আমার কানের শোনার মধ্যে, আর কোথাও নেই। আমি কি বলতে যাচ্ছিলাম, তিনি বাধা দিয়ে বললেন, ঋণের কথা বলছি না, ঋণ তো আছেই। ঋণে শুধু আকণ্ঠ নয়, আপাদমস্তক ডুবে আছে। সে ঋণ আমার সূর্যের কাছে, পৃথিবীর কাছে, বাপের কাছে, মায়ের কাছে, প্রতিটি মানুষের কাছে। সে ঋণ কার কাছে নেই? তবু শিল্পের মধ্যে আমার অঋণী হবার অহংকার। তাতে আমার অনুভূতির রং, উপলব্ধির রেখা, তা আমার বাসনা বেদনার প্রতিরূপ। তোমার কাছে স্বীকার করছি, এসব আলোচনা একদিনে হয়নি। আমাদের অনেক সকাল, অনেক দুপুর, অনেক সন্ধ্যা এসব শিল্পতত্ত্বে ভরে উঠেছে। আমি বসে বসে শুনেছি, কখনো সায় দিয়েছি, কখনো প্রতিবাদ করেছি। শোনার সময় নতুন মনে হলেও পরে ভেবে দেখেছি বিশেষ কিছু নতুন নয়, বরং বেশিরভাগই পুরনো। অনেক জায়গায় ভাষা পর্যন্ত ধার করা। তবু মনে হতো তাঁর বক্তব্যের ভেতর দিয়ে যে ব্যক্তিটি ফুটে বেরোচ্ছে সে সম্পূর্ণ নতুন।
জগতে যেন সে এই প্রথম ব্যক্তি হল, নিজেকে প্রথম ব্যক্ত করল। আমাদের আলোচনার মাঝখানে লক্ষ্মীদি মাঝে মাঝে এসে ধমক দিতেন, অত যদি কথাই বলো দাদা, তাহলে ছবি আঁকবে কখন? বক্তৃতা দেওয়াই যদি বড় কাজ মনে করো, একটা স্কুল খুলে মাস্টারি শুরু করে দাও। অজয়দা হেসে বলতেন, যত মাস্টারি করি তোর মতো হেডমিস্ট্রেস হতে পারবো না। লক্ষ্মীর ধমকের বহর দেখেছ নীলা? ধমকটা শুধু যেন অজয়দাকেই নয়, তার সঙ্গে আরও কেউ জড়িয়ে থাকত। আমি লজ্জিত হয়ে পড়তাম। কিসের একটা অস্বস্তি যেন কাঁটার মতো বিঁধত। তারপর ধমকটা শুধু লক্ষ্মীদের মুখেই সীমাবদ্ধ রইল না। তোমার দাদা বৌদির দল, আমার দাদা বৌদি, এমনকি বৌদির বৌদিদের কানে গিয়েও খবরটা পৌঁছল। অজয়দার সঙ্গে আমি বড় বেশি মেলামেশা করছি। ছোট বড় প্রত্যেক ছবির এক্সিবিশনে আমাদের একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। দুজনকে একসঙ্গে স্কেচ করতে দেখেছে কেউ কেউ মাঠে, ময়দানে, পার্কে, গঙ্গার ধারে। প্রথমে হাসি পরিহাস, তারপর বন্ধু বান্ধবদের ঠোঁটে বাঁকা বিদ্রূপ চোখে পড়ল। এমনকি আমার আগেকার বন্ধু এবং এখনকার ছোট যা সুমিতাও ঠাট্টা করতে ছাড়ল না। খবরটা তোমার কানে দেওয়ার লোকের অভাব ছিল না। আমি অপেক্ষায় রইলাম। তুমি কিছুই লিখলে না, বরং জানালে আমি সম্পূর্ণ স্বাধীন। বন্ধু নির্বাচনে, সঙ্গী নির্বাচনেও আমার সেই স্বাধীনতা আছে। একবার এসে তুমি কলকাতা থেকে ঘুরেও গেলে। আমি বললাম, অজয়দাকে একদিন ডাকি বাড়িতে, তার সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। তুমি বললে, না থাক, আমার সময় হবে না। আমি একটু হেসে বললাম, যার নামের সঙ্গে জড়িয়ে লোকে আমার এত দুর্নাম ছড়াচ্ছে, তাকে তুমি একবার চোখের দেখাও দেখবে না? তুমি বললে, কি হবে চোখের দেখা দেখে? তার রূপগুণের বর্ণনা কানে যেটুকু শুনেছি তাই যথেষ্ট। প্রেমের দেবতা অন্ধ নয়, কানা। সে এক চোখ দিয়ে দেখে। তুমি এক চোখে যা দেখেছ, আমি দু চোখে তা দেখতে পাবো না। আমি এগিয়ে এসে তোমার হাত জড়িয়ে ধরলাম। ব্যাকুল হয়ে বললাম, তুমি তাহলে ওইসব কথা সত্যি বিশ্বাস করেছ? তুমি নির্লিপ্ত ভঙ্গিতে বললে, পুরোপুরি করিনি, কিন্তু বিশ্বাস্য যদি কোনোদিন হয়ও, তাতেও দুঃখের কিছু থাকবে না। আমি তোমাকে শুধু যে জীবিকা বেছে নেওয়ার বেলায় স্বাধীনতা দিয়েছি তাই নয়, পছন্দ মতো সঙ্গী তুমি খুঁজে নাও তাও চেয়েছি। তোমার কথাগুলি আমার বুকে সহস্রমুখ বিষাক্ত তীরের মতো বিঁধল। গোড়া থেকেই তুমি তাহলে তাই চেয়েছ? শুরুতেই তোমার এই উদ্দেশ্য ছিল? আমি ভেবেছিলাম তুমি ঈর্ষায়, অন্তত অপমানে জ্বলবে। তোমার স্ত্রী অন্যের অনুরক্তা হয়েছে, তাতে তোমার পৌরুষে ঘা লাগবে, কিন্তু কোনো জ্বালার চিহ্ন দেখতে পেলাম না তোমার চোখের দৃষ্টিতে, মুখের ভাষায়। শুধু আমি নিজে জ্বলতে লাগলাম। আমার বুকের ভিতরটা পুড়ে ছাই হয়ে যেতে লাগলো। আমার আর সন্দেহ রইল না তুমি দিল্লিতে আর কোনো মেয়েকে ভালোবাসো। তার নাম আমি জানিনি, তার রূপ আমি দেখিনি, তবু সে আছে। আমার মনে হতে লাগলো পৃথিবীর সব মেয়েকে তুমি ভালোবাসো, শুধু আমাকে ছাড়া। পৃথিবীর সব মেয়ে আমার সতীন। আমার বুঝতে বাকি রইল না তুমি নিজে মুক্তি চাও। তুমি চাও আমি আগে অন্য বন্ধনে জড়িয়ে পড়ে তোমার মুক্তির পথ সহজ করে দিই। সেই মুহূর্তে আমি কি চেয়েছিলাম জানো? আমার হাতের তুলি ধারালো ছোড়া হোক, সেই ছোড়ায় দুজনে একই সঙ্গে বিদ্ধ হয়ে মরি। 2 দিন বাদে তুমি দিল্লিতে ফিরে গেলে। 3য় দিনে আমার পরীক্ষার ফল বেরোল। ফাইনালে আমি ভালোভাবে পাশ করেছি।
অন্যবারের চেয়ে অনেক ভালো রেজাল্ট হয়েছে আমার। ওয়েস্টার্ন আর্টে সেকেন্ড হয়েছি আমি। তোমাকে খবরটা টেলিগ্রাম করে জানালাম। হাজার হোক, তুমিই তো খরচ দিয়ে পড়িয়েছ। সঙ্গে সঙ্গে তুমি দীর্ঘ চিঠিতে অভিনন্দন জানালে। সে প্রেমপত্র নয়, মুক্তিপত্র। তুমি লিখলে, আমি এই চেয়েছিলাম নীলা। ভুল করেছি বুঝতে পেরে আমি সেই ভুলের জেদ টেনে চলিনি। প্রাণপণে ভুল শোধরাবার চেষ্টা করেছি। তোমাকে লেখাপড়া শেখাতে চেয়েছি, যাতে স্বাধীনভাবে কিছু করতে পারো তার চেষ্টা করেছি। আমি তোমাকে সংস্কার দিয়ে বাঁধিনি, আসক্তি দিয়ে বাঁধিনি। অবাঞ্ছিত সন্তান এনে তোমার চলবার পথে বাধা ঘটাইনি। তোমার সব দিক আমি খোলা রেখেছি। অবশ্য এখনো তোমার উপার্জনের ক্ষমতা হয়নি। এখনো তুমি আরো দু একটা বিষয়ে মনস্থির করতে পারোনি। যতদিন তা না পারো আমি অপেক্ষা করব। আমি তোমাকে সাহায্য করব। কিন্তু আজ হোক কাল হোক তোমাকে তৈরি হতে হবে। নিজের পথ, নিজের ঘর তোমাকে বেছে নিতে হবে। আমি তোমার চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললাম। আজ ভাবছি দলিল হিসেবে রেখে দিলেও হতো, কিন্তু কি দরকার? তুমি তো আর তোমার চিঠি অস্বীকার করবে না। তাছাড়া ও কথা তো একবার নয়, কখনো ভাষায়, কখনো ভঙ্গিতে। এই বছরে তুমি বহুবার বলেছ। তোমার সে চিঠির জবাব দেওয়া হয়নি, আজ দিতে বসেছি। রাত শেষ হয়ে এলো। এবার শেষের ঘটনার কথা বলে আমার চিঠিও শেষ করি। তোমার চিঠি পড়বার পর কদিন কেবল নিজের মধ্যে নিজে জ্বলে মরলাম, পুড়ে মরলাম। তারপর ভাবলাম, তুমি যা বলছো তাই করব। আত্মনিবেদন করব দ্বিতীয় পুরুষের কাছে। তিনি যে আমার জন্য উৎসুক, তিনি যে আমাকে চান, আমার তো তা বুঝতে বাকি নেই। সেই চাওয়া তাঁর চোখে দেখেছি, তার মুখের ভাষায় শুনেছি। তুলির টানে আমার যেসব প্রতিকৃতি তিনি এঁকেছেন, তাতেও তার বাসনা বহু বর্ণ হয়ে উঠেছে। তবে আর ভাবনা কি? তবে আর দ্বিধা কেন? তবু ঠিক সঙ্গে সঙ্গে যেতে পারলাম না। আমি গেলাম না দেখে তিনি এলেন। তিনি এলেন তোমার সেই নিজের হাতে সাজানো স্টুডিওতে। নিজের হাতে সাজানো, কিন্তু ভাবছি সেই হাতে হৃদয়ের স্পর্শ কতটুকু ছিল। সুমিত্রা গেছে মনোহরপুকুর রোডে তার বাপের বাড়িতে। সুশান্ত বেরিয়েছে অফিসে। ঝি চাকরেরা ঘুমোচ্ছে। সেই নিরালা নিস্তব্ধ দুপুরে অজয়দা এসে উপস্থিত হলেন। এর আগে কতদিন নিমন্ত্রণ করেছি, তিনি আসেননি। বলেছি, আমার স্টুডিও আপনি ব্যবহার করুন না, ওটা তো পড়েই থাকে। তিনি হেসে বলেছেন, অন্যের স্টুডিওতে বসে আমি ঠিক কাজ করতে পারিনি। ক্ষুণ্ণ হয়ে বলেছি, অত পরপর কেন ভাবেন? আমি কি আপনার কাছ থেকে কিছুই নিইনি যে আপনার নিতে অত সংকোচ? এতদিন আসেননি, কিন্তু সেদিন এলেন। সেদিন আর শিল্পতত্ত্ব নয়, শিল্পের আলোচনা নয়। এসে সরাসরি অভিযোগের সুরে, অভিমানের ভঙ্গিতে জিজ্ঞাসা করলেন, তুমি গেলে না কেন? তোমার পাশের খবর আমাকে অন্যের কাছে শুনতে হলো। আমি লজ্জিত হয়ে বললাম, খবরটা কি এমনই শোনাবার মতো? তিনি বললেন, শোনাবার মতো ঠিকই, তবে হয়তো আমাকে শোনাবার মতো নয়। আমি একটু হেসে বললাম, আপনি ঠিক কথাই বলেছেন। আপনি যে স্তরের আর্টিস্ট, তাতে এই তুচ্ছ পাশফেলের খবর আপনার কাছে কোনো খবর নয়। আপনার কাছে পরীক্ষা দিলে হয়তো পাশের নম্বর পেতাম না। তিনি একটুকাল চুপ করে থেকে বললেন,
তোমার স্বামীকে জানিয়েছ? বললাম, হ্যাঁ। জবাব দিয়েছেন তিনি? কি লিখেছেন? খুশি হয়েছেন নিশ্চয়ই। তোমার সেই চিঠির কথাগুলি আমার মনে পড়ে গেল। আমি একটু চুপ করে থেকে বললাম, সেই কথা আপনাকে আর একদিন বলবো। তিনি চুপ করে বসে রইলেন। বসে বসে দেখতে লাগলেন স্টুডিও নয়, আমাকে, যার মধ্যে তুমি কিছুই দেখতে পাওনি, কিছুই দেখতে চাওনি। তবু আমি কেমন একটা অস্বস্তি বোধ করতে লাগলাম। একটু বাদে আমি বললাম, যাই, আপনার জন্য এক কাপ চা করে নিয়ে আসি। তিনি আপত্তি করে বললেন, না না, ওসব থাক। বললাম, তাহলে অন্য কিছু খাবেন? তিনি অসন্তুষ্ট ভঙ্গিতে বললেন, না, কিচ্ছু না, আমি আর চলি। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, তুমি কবে যাবে? আমি বললাম, আপনি যেদিন বলবেন। তিনি বললেন, আমি বলবো? তারপর একটু ভেবে বললেন, তাহলে পরশু এসো, পরশু বিকেল। আমি বললাম, আচ্ছা। তিনি বললেন, অবশ্য এসো, তোমার সব কথা শুনবো, আমার সব কথা বলবো। আমার মনে হলো বলবার আর শোনবার কিছু বাকি নেই। দুদিন ধরে কেবলই ভাবলাম যাব কি যাব না। দেরি করতে করতে যখন গিয়ে হাজির হলাম, তখন আর বিকেল নেই, সন্ধ্যা হয়ে গেছে। ওর ঘরের দিকে এগোতে লাগলাম, কিন্তু দূর পর্যন্ত গিয়ে আর যেতে পারলাম না। হঠাৎ আমার মনে হলো, অন্ধকার ঘরে যে লোকটি ভূতের মতো বসে আছে, সে আর যাই হোক আমার ভবিষ্যৎ নয়। শুধু ভয় নয়, সংস্কার নয়, এক অদ্ভুত বিতৃষ্ণা আমাকে পেয়ে বসল। আমার মনে হলো, আমি অজয়দার কথা ভালোবাসি, ছবি ভালোবাসি, কিন্তু আর কিছু আমি ওর ভালোবাসিনি। এই রূপস্রষ্টা কিন্তু রূপহীন মানুষটি আমার মনে কোনো আগুন জ্বালিয়ে দিতে পারেননি, যে আগুনে আমি ঝাঁপ দিয়ে পড়তে পারি, ঝাঁপ দিয়ে মরতে পারি। সেই চরম মুহূর্তে সে কথা বুঝতে পেরে আমি বিমূঢ় হয়ে রইলাম। ছুটে পালিয়ে আসতে যাচ্ছিলাম, কিন্তু বড়ই দেরি হয়ে গেছে। ততক্ষণে তিনি এসে আমার হাত ধরে ফেলেছেন। তিনি বললেন, এখানে দাঁড়িয়ে কেন? চলো, ঘরে চলো। আমি বললাম, না, আমাকে ছেড়ে দিন। অন্ধকারে তিনি আমার মুখ দেখতে পাচ্ছিলেন না, তাই আমার ঘৃণাকে ভাবলেন দ্বিধা, ভাবলেন লজ্জা। তিনি বললেন, চলো। ঘরের মধ্যে নিয়ে গেলেন আমাকে। বললাম, আলো জ্বালুন। তিনি বললেন, না। যে কথা এতদিন আলোর মধ্যে বলতে পারিনি, আজ অন্ধকারে বলবো। আমি বললাম, আপনি বললেও আমি তা শুনতে পারবো না। তিনি মরিয়া হয়ে বললেন, এতদিন তো শুনেছ, আমিও শুনেছি তোমার সব কথা। তুমি জীবনে যা পাওনি, আমি জীবন ভরে তাই দেব। আমাদের দুজনের হৃদয় তাতে ভরে উঠবে। শূন্য হৃদয় নিয়ে কোনো সাধনাই হয় না নীলা। বলতে বলতে তিনি জোর করে আমাকে বুকে চেপে ধরলেন। মনে আছে, এমনই অবস্থায় তোমাকে একদিন ঠেলে দেওয়ালের উপর ফেলে দিয়েছিলাম? তাঁরও সেই গতি হলো। আর সঙ্গে সঙ্গে আমার মুখ থেকে অতি কুৎসিত দুটি কথা বেরিয়ে পড়ল, লম্পট, বদমাস।
প্রায় সঙ্গে সঙ্গে পাশের ঘরে আলো জ্বলল, বারান্দায় আলো জ্বলল। লক্ষ্মীদিরা পাড়ায় এক বিয়ে বাড়িতে নিমন্ত্রণ রাখতে গিয়েছিলেন, কিন্তু তাঁদের আগে টুলু যে ফিরে এসে তার নিজের ঘরে ঢুকেছে তা আমরা কেউ লক্ষ্য করিনি। সেই শান্ত স্নিগ্ধ কিশোরী মেয়েটি আমাদের দোরের সামনে এসে দাঁড়াল। শুধু চোখ নয়, তার সর্বাঙ্গ দিয়ে যেন আগুন ছুটছে। পরম ঘৃণায় টুলু বলল, কি হয়েছে? আমি বললাম, কি হয়েছে তোমার মা আমাকে জিজ্ঞেস করো। তারপর ছুটে চলে এলাম বাইরে। সেই মুহূর্তে আমি যেন তোমার দুঃখ পুরোপুরি বুঝতে পারলাম। যাকে চাই তাকে না পাওয়ার চেয়ে যাকে চাই নিয়ে তাকে পাওয়ার বিড়ম্বনা কম নয়। সেই দিনই রাত্রে অজয়দা মারা যান। তাঁর আত্মীয় বন্ধুরা একে দুর্ঘটনা বলে ঢাকতে চেষ্টা করলেও এ যে আত্মহত্যা, পুলিশ তা প্রমাণ করবার জন্য উঠে পড়ে লেগেছে, প্রমাণ করতে পেরেওছে। আমার ঘরে তারা এসে হানা দিয়েছিল, জবানবন্দি নিয়ে গেছে আমার। জানি না কতটুকু তার থেকে বুঝতে পেরেছে তারা। কলঙ্কে কেলেঙ্কারিতে আমার আর মুখ দেখাবার জোর রইল না। কিন্তু আমি এই মুহূর্তে সে কথা ভাবছি না। আমি ভাবছি একটি কলঙ্কমলিন মৃত্যুর কথা। পৃথিবীতে কত মহৎ মৃত্যুর কথা শুনেছি, পড়েছি। দেশের জন্য আত্মদান, দশের জন্য আত্মদান, আদর্শের জন্য আত্মদানে মানুষের জীবন মহত্তর হয়েছে। কিন্তু এ মৃত্যু সে মৃত্যু নয়, সব দিক থেকে এ অপমৃত্যু। এ মৃত্যু অসামাজিক, অবৈধ, অশ্লীল। অজয়দা কেন এমন মৃত্যুকে বরণ করে নিলেন? তোমার মতো তিনিও তো কোনো সংস্কার মানতেন না। তবু প্রচলিত পাপবোধের কাছে তিনি মাথা নোয়ালেন কেন? তিনি কাকে ভয় করলেন? কাকে দেখে লজ্জা পেলেন? আমাকে, না তাঁর সেই শ্রদ্ধাবতী ভক্তিমতী কিশোরী ভাগ্নিটিকে? অনেক কথাই আমার মনে হচ্ছে, কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। দরকার নেই উত্তরে। একবার মনে হচ্ছে কালকের ঘটনা উপলক্ষ মাত্র। মৃত্যু কামনা তার মনে অনেকদিন আগে থেকেই ছিল। অনেকদিন তাকে বলতে শুনেছি, পছন্দ হলো না নীল, পছন্দ হলো না। কি পছন্দ হলো না? তিনি বলতেন, নিজেকেও না, নিজের সৃষ্টিকেও না। জিজ্ঞেস করেছিলাম, কেন? তিনি বলেছিলেন, আমি আমার শিল্প আর জীবনকে আলাদাভাবে দেখতে চেয়েছিলাম, সম্পূর্ণ আলাদা করে ভোগ করতে চেয়েছিলাম। কিন্তু তা হচ্ছে কই, সব যে একাকার হয়ে যাচ্ছে। তারপর একটু থেমে ফের বলেছিলেন, নিজের অনেক ছবি যেমন টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছি, নিজেকেও তেমনি করে ছিঁড়ে ফেলতে পারলে বাঁচতাম। নিজেকেও অমন করে ছিঁড়ে ফেলবার অধিকার আমার আছে, কারণ আমি তো আমার নিজেরই সৃষ্টি। তবু আজ সব অনাসৃষ্টির মূলে যে আমি, এ কথা ভুলতে পারছি না। আমার স্পর্শে বিষ আছে, সেই বিষের জ্বালায় তুমি দূরে সরে গেছ। আমার ঠোঁটের বিষ আরো অমোঘ, তাতে আর একজন আরো দূরে চলে গেল। কিন্তু শুধু বিষ নয়, আমি অমৃতও দেখেছি। দেখেছি
বেদিয়াডাঙ্গার সেই কটি ছেলে মেয়ের মধ্যে, দেখেছি সেই কিশোরী মেয়েটির মধ্যে। আমিও একদিন তার মতো ছিলাম। এখন নয়, আরো কিছুদিন বাদে আমি ফের যাব ওদের মধ্যে। জানি প্রথমে ওরা আমাকে সহ্য করতে পারবে না, ঘৃণা করবে, তাড়িয়ে দেবে। আমি তবু যাব, বারবার যাব। নিজে রোজগার করে যা পাবো সব দেব ওদের। প্রথমে ওরা নিতে চাইবে না, তারপর আস্তে আস্তে নেবে। বলবো কি জানো? বলবো, তোমরা তোমাদের মামির হাত থেকে নিচ্ছ, নিতে লজ্জা কি? সব লজ্জা, সব কলঙ্ক, সব দায় আমি মাথায় করে নেব। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।